হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি ভালো আছেন? জি, এই তো ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর আপনার বেবিটা? হ্যাঁ, বেবিও ভালো আছে। ও তো অনেক সুইট। আমার খুব ভালো লাগে। ওর সবগুলা ছবি আমি লাইক করি, কমেন্টস করি। খুবই ভালো লাগে। আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মার মতো, বাবার মতো সুইট হয়েছে। তো আপনার সঙ্গে অনেকদিন পর মানে আজকে কথা হচ্ছে। আমি তো প্রায়ই ট্রাই করি আপনার সাথে কথা বলার জন্য। ঈদে বাড়ি গিয়েছিলাম, সেজন্য অনেকদিন দূরে ছিলাম ইন্টারনেট থেকে। তো আচ্ছা, বাড়ি আচ্ছা। যাওয়ার পরে আবার আমার একটা মানে খুব খারাপ ধারণা হলো আরকি। সেটা হচ্ছে যে আপনার সঙ্গে কথা বললাম, তারপর আমার যে মেন্টালিটি চেঞ্জ হলো আমি বাড়ি যাওয়ার পরে, যে ধর্মীয় যে খারাপ সাইড গুলা এবং হুম, ফ্যামিলিগত ভাবে একটা অধিকার বঞ্চিত একটা মানুষ কতটা কষ্টে থাকে। আমি আগে যে দৃষ্টিভঙ্গিতে নিজেকে দেখতাম বা নিজের ফ্যামিলি, নিজের ভাই বোন সবাইকে দেখেছি, এখন আমি একদমই আগের থেকেও আগে যতটা খারাপ লাগতো বা যতটা চিন্তা করতাম তার চেয়ে অনেক দূরে থেকে একদম নিরপেক্ষভাবে আমি এবার জিনিসগুলা ফিল করলাম। সেটা হচ্ছে যে আমার যে ছোট বোনটার কথা আপনাকে বলেছিলাম, হুম, হুম, ৩ নাম্বার ছোট বোন যেটা, তাকে হুম, গিয়ে দেখি সে মেট্রিকে A+ পেয়েছে। এখন সে হুম। কলেজে চান্স পেয়েছে, খুব ভালো খুবই কলেজে। খুবই চমৎকার কথা। সে হ্যাঁ। ভর্তি হতে চাচ্ছে বলে ১৫ দিন যাবত তার সঙ্গে ঝগড়া। তাকে ভর্তি হতে দিবে না তার হাসবেন্ড। আচ্ছা। তাকে হুম, বারবার বোঝানোর চেষ্টা করছে যে তোমার বাচ্চা হয়ে গেছে, বেবি হয়ে গেছে, তুমি কেন পড়াশোনা করবে, তুমি এখন বাচ্চাকে টেক কেয়ার করবে, বাচ্চা বড় হবে পড়াশোনা করবে, তোমার এখন এগুলো দরকার নেই। আমি প্রায় ২-৩ দিন শোনার পরে ৩ দিনের দিন আমি প্রতিবাদ করলাম, তোমার যদি ভালো হুম, না লাগে তুমি আমার বোনকে ডিভোর্স দিতে পারো, তুমি হুম, চলে যাও, আমি দায়িত্ব নেবো আমার বোনের। আর আমার হুম, বোনকেও আমি মানে এভিডেন্স সহকারে দেখালাম, বা আমি আমি কোরআন শরীফ থেকে কিছু এভিডেন্স নিয়ে গেছিলাম। আমার হুম, বোনকে দেখানোর পরে আমার বোন আমাকে বললো যে আপু, আমিও তো এগুলো থিঙ্ক করি যে ইসলামের নিয়মে কি শুধু মেয়েদেরকে মানে জেলখানায় কয়েদি বানায় রাখার জন্য, দাসী বানায় রাখার জন্য? আমার মনের মধ্যে এরকম প্রশ্ন জাগতো। এখন তো আমার কাছেও ক্লিয়ার হচ্ছে বিষয়টা, যে একটা আয়াতে তো আছেই যে ওয়াইফ থাকবে সাথে পাশাপাশি দাসীও থাকবে। হুম, তারপরে হুম। ২টা কম্পালসরি থাকার পরে সে আরো ৪টা করতে পারে, তার মানে ৬টা। তো সে এই জিনিসগুলো না, আমার না, চেয়ে অনেক দাসী বেশি দাসী অসংখ্য থাকতে বিচক্ষণতার পারবে। সাথে বিচার করেছে। দাসীর হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কোনো দাসী লিমিটেশন নেই। অসংখ্য থাকতে পারবে। দাসী অসংখ্য থাকতে পারবে, সেটাও আছে। তবে একটা জায়গায় আয়াতে আছে, তোমার বউ এবং তোমার ঘরে যে দাসী আছে সেটা ব্যতীত তুমি এতিমদেরকে ৪টা ৫টা করে বিয়ে করতে পারো। ওইটা আমি দেখাইছি। তো হুম, দেখানোর পরে বলতেছে আমরা যদি এই বর্তমানে থেকে ওই আগের নিয়ম থেকে বেঁচে আমার বাবা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে যে এটা ইসলামের নিয়ম, এটা মানতে হবে, তাহলে ইসলামের নিয়ম হিসেবে তো দাসী রাখারও নিয়ম আছে, যৌন দাসী। তো আমার বাবা কেন যৌন দাসী রাখে না, বা আমার হাজবেন্ড কেন রাখে না, রাখুক, ইসলামের নিয়মে কেন রাখে না? পরে জিজ্ঞেস করলো হাজবেন্ডকে, আপনি যে হুম। আমার এত দোহাই দিচ্ছেন যে চাকরি করলে পাপ হয়, গুনাহ হয়, তাহলে তো ইসলামের নিয়মে আছে বউ রেখে আবার দাসীও রাখতে পারে, তো আপনি দাসী রাখেন না কেন? আপনার বাচ্চারাও লালন পালন করলো, আমি পড়াশোনা করলাম, তাহলে তো আমার আর কষ্টটা এত বেশি হয় না। পরে মানে ওদের যুক্তি ওরাই ধরা খায়, ওরা কোনোভাবেই পেরে উঠতে পারে না আমাদের সাথে। আমার আচ্ছা। বোনই বলতেছে যে আমার চেয়ে মানে ও আমার চেয়ে অনেক ট্যালেন্ট, আমার চেয়ে হুম, বেশি, আমি যেটা ধরবো তার চেয়ে বেশি ক্লিয়ারলি সে ধরে ফেলে, নোট নোট ডাউন করে ফেলে। হুম। তো বললো যে ঠিক আছে, আমি আমি আমার মুখ দিয়ে পড়বো, আমার ব্রেন দিয়ে আমি পড়াশোনা করবো, জব করবো, কি করবো না করবো সেটা তো আমিই জানি। সেটা তো আপনি আমাকে কেন বিচার করে দিবেন যে না তুমি এই জবটা করো, ওইটা করতে পারো না, ওইটা করলে পাপ হয়, ওইটা করলে পাপ হয় না? তো যেই চাকরি পাপ হয় সেই চাকরি তাহলে মানুষের হয় কেন, মানুষে করে কেন? নিশ্চয়ই এটা মানুষের ভালোর জন্য করে। তাহলে তো ওই চাকরি মানুষের লাইফে থাকতো না, ওই জবই হইতো না মানুষের। তো আমার বোন বলতেছে যা তাহলে ঠিক আছে, আমি জব করব না, আমি পড়াশোনা করব না, আপনি আমাকে আপনার যে সম্পত্তি আছে আমাকে এগুলা লিখা দেন, আমার ফিউচারটা করে দেন, যাতে হুম, আমার ভবিষ্যৎ আমি বসে বসে খেতে পারি দাসীবাদী রেখা। হুম, এখন হুম। বলে আমি তো মরে গেলে তুমিই পাইবা, তুমিই তো সব মালিক। তো বলতেছে তাহলে আপনি কবে মরবেন বলেন? বলে কেন, যখন আল্লাহ মারবো। তো আমিও বললাম যে তাহলে আজকে আল্লাহরে বলেন আপনি মাইরা ফেলতে, কারণ আজকেই আমাদের সব দরকার, কারণ আপনি তো ওকে অধিকার দিচ্ছেন না যে ও নিজে থেকে কিছু করবে, সে অধিকার দিচ্ছেন, তাহলে আজকে মরে যান, তাহলে ও মুক্ত হয়ে যান। হুম, এখন বলতেছে না, আমি যখন আল্লাহ রাস্তায় মানে আল্লাহর ইচ্ছায় মারা যাব তখন। এখন তো আমার বোন তো ইচ্ছা মানে এখন পর্যন্ত সে ডাইভার্ট করে আছে যে না আর অ্যাকসেপ্ট করা যাবে না এই অন্যায়। সে একদম মানে রুখে দাঁড়াইছে অন্যায়ের বিরুদ্ধে। এখন আমার হুম। বাবা মা করছে কি, আমাকে প্রেসার ক্রিয়েট করতেছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন পড়াশোনার কি দরকার, ওরে বুঝা সংসার করার জন্য তুই যে পথে গেছস তুই কি ওরে ওই পথে নিতে চাস নাকি? এখন আমার মা আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুরু করে আল্লাহর কাছে বিচার দেয় যা কিছু হয়।
এখন আমি যখন বললাম আসলে তো আল্লাহ নাই, তুমি কার কাছে বিচার দাও, আল্লাহ তো নাই। এখন তো টেনশনে পড়ে গেছে। হাই হাই মানে কান্নাকাটি শুরু করছে, হাই হাই এটা কি কয়? আল্লাহ বলেন আমি কার কাছে বিচার দিব? নিজের সন্তানের জন্য কান্না করে না, সে আল্লাহর জন্য কান্না করে যে আল্লাহ থাকলে বিচার দিবে, অভিশাপ দিবে। মানে অভিশাপ জিনিসটা ইসলামের একটা বাধ্যতামূলক মানে ক্রিয়া বিক্রিয়া হয়ে গেছে, অভিশাপ হুম। দিতেই হবে। আপ- আর আমি আরো কিছু জায়গায় দেখলাম, হ্যাঁ, যে মানুষ হয়ে আল্লাহর কাছে অভিশাপ দিচ্ছে, অনেক আয়াত আছে এরকম, অনেক অসংখ্য। তো আপনার লাইভে একদিন দেখলাম যে আল্লাহ একজন নিজেও বলতেছে, অভিশাপ দিচ্ছে মানুষকে, এরকমও আছে, আল্লাহ নিজেও হ্যাঁ অভিশাপ দিচ্ছে। সূরা লাহাবে যেটা দিয়েছে, সূরা হ্যাঁ। লাহাবে যেটা দিয়েছে এটাও আমি আমার বোনকে দেখাইলাম, পরে বলতেছে হাই হাই আপা এতদিন আমরা কি মনে করতাম, এটা তো পুরাই ভুয়া। তো আমি মানে সাকসেস, আমি প্রায় আমার কথা শুনে ৩-৪ জন মানে ধর্ম অবিশ্বাস করা শুরু করছে, আর ৩-৪ জন মানে পুরা ইয়া হয়ে গেছে যে না আসলে এটা সব ভুয়া। কিন্তু আমি আমার বাবা মাকে মানাইতে পারতাছি না, ওরা বলে কি এই এলাকার মধ্যে সবাই আমাদেরকে এলাকা ছাড়া করে দিবে, আবার মেয়েদের কারণে এখন আমরা এলাকা ছাড়া হইতে হইব, মানে এলাকার হ্যাঁ, মানুষ হ্যাঁ, আমাদেরকে অনেক প্রেসার এটা দিবে, একটা এগুলো যেন সামাজিক মানুষ শুনে। এটা একটা সামাজিক ব্যাপারও তো, ধর্ম তো আসলে একটা সামাজিক ব্যাপারও। এই কারণে অনেক বয়স্ক মানুষ যারা যারা একজন সামাজিক মানুষ, তারা এই সাহসটা করতে পারেন না যে ধর্ম ছেড়ে হ্যাঁ, দিবে। এবং এবং আরেকটা কথা আমি বলতে চাই কিন্তু এখানে যে আমার তো আপনার হুম, বলেন বলেন। মেয়েদের মেয়েদের যে শিক্ষা দীক্ষার ব্যাপারে যা তারা যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সবসময় আপনি দেখবেন ধর্মীয় মোল্লারা, ধর্মীয় হুজুররা সবসময় মেয়েদেরকে শিক্ষার ব্যাপারে বা চাকরি বাকরি বা আত্মনির্ভরশীল হওয়ার ব্যাপারে একটা বাধা সৃষ্টি করবে। এটা শুধুমাত্র যে মুসলমানরাই করে তা না, সব ধর্মের লোকেরাই এখানে একটা বাধা সৃষ্টি করে। এটার একটা প্রধান কারণ হচ্ছে যারা যত বেশি পড়বে, যারা যত বেশি জানবে, তত বেশি প্রশ্ন করবে এবং তত বেশি সন্দেহ করবে। হীরক রাজার দেশে রাইট রাইট। সিনেমাটার মধ্যে এই মেসেজটাই দেয়া আছে যে যত বেশি পড়বে, যত বেশি জানবে, তত প্রশ্ন করবে, তত অবিশ্বাস করবে, তত জানতে চাবে আরো বেশি। তো সন্দেহ করবে, হ্যাঁ, অবিশ্বাস করবে, এগুলা হচ্ছে তাদের মতাদর্শের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। যে এটা কেন হইলো, আমার সূরা আমার লাহাবে আল্লাহ কেন এটা হ্যাঁ লিখলো, হ্যাঁ হ্যাঁ। বা আল্লাহ কেন এরকম দিল। এই প্রশ্নগুলা যত মানুষ শিক্ষিত হবে তত মানুষ এই ধরনের প্রশ্নগুলা করবে, এবং এই ভেজালের রাইট ভিতরে রাইট। তারা কখনো যেতে চায় না। এই কারণে তারা বিশেষ করে মেয়েদের পড়ালেখার ব্যাপারে এই মাথা প্রতিবন্ধকতাটা খাটাতে চায় করে। না। হ্যাঁ, যদি তারা মাথা না হ্যাঁ, খাটাক, মাথা বেশি খাটাতে পড়ালেখা না চায় না। করুক, বেশি পড়লেই সমস্যা। তারা তো জানে। এবং বাংলা হ্যাঁ, জেনে কোরআনও যাবে দেখবেন সবকিছু। আপনি যে বাংলা যখন কোরআন প্রথম পড়ানো হচ্ছিল তখনও কিন্তু আন্দোলন হয়েছে। বা অনুবাদ হ্যাঁ, করে যখন কোরআন বিকৃতি পড়ানো হয়েছে, বিকৃতি সেটা করছে, নিয়ে এগুলা আন্দোলন বললো, হয়েছে। হ্যাঁ বললো যে না, না, বিকৃতি করছে। তখন আন্দোলন হয়েছে এই বলে যে কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, বাংলায় অনুবাদ করাটা এটা একটা হ্যাঁ। বিদআত। হ্যাঁ, এরকম ফতোয়া হয়েছিল যে বাংলায় অনুবাদ করাটা বিদআত, বাংলায় অনুবাদ করা যাবে না, শুধুমাত্র আরবিতেই পড়তে হবে। তারপরে এই নিয়ে অনেক মানে মারামারি হয়েছে, মারামারি করার পরে থেমেছে তারা। এখন বাংলায় কোরআন পড়লে আরেকটা মজা, সমস্যা কি? সমস্যা হচ্ছে বাংলা কোরআন পড়লে তো অনেক কিছু বুঝে যাবে মানুষ। এই যে দাসীর সাথে হ্যাঁ হ্যাঁ সেক্স করা, দাসীর সাথে সেক্স করা, এটা তো হ্যাঁ মানে মোল্লারা গোপন রাখতে চায়, এটা নিয়ে বেশি আলোচনা করে না। হ্যাঁ কিন্তু রাইট। আপনি যদি ভালো করে ধরতে পারেন তখন দেখবেন তারা বলবে, তারাও তেনা পেঁচাবে, না না এই দাসীকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে, দাসীকে অনেক সম্মান দেওয়া হয়েছে। মানে সবাইকে তারা খালি সম্মান দেয়, কিন্তু মানে আসল সময় দেখা যায় যে আসলে কিছুই না সেগুলা। মানে সেক্স, দাসীর সাথে হ্যাঁ সেক্স রাইট। করারটাকে সম্মানটা, জাস্টিফাই করার জন্য তারা সম্মানটা, আবার আরেক যুক্তি নিয়ে আসে হ্যাঁ যে হ্যাঁ দাসীকে অনেক সম্মান দেওয়া হয়েছে। মানে দাসীকে, তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসে যে যদি একটা মহিলার একটা পুরুষ দাস থাকে, তাহলে কি মহিলাটা পুরুষ দাসের সাথে সেক্স করবে? তাহলে কি ওই দাসটাকে রাইট। কি সম্মান দেওয়া হবে না? যেমন ধরেন বিবি খাদিজা, সে তখন ছিল একজন সম্ভ্রান্ত বিধবা মহিলা। হ্যাঁ এখন বিবি খাদিজা যদি তার দাসের সাথে হ্যাঁ। সেক্স করতো এবং দাসকে বলতো যে দাসকে অনেক সম্মান দিয়ে সে দাসের সাথে সেক্স করেছে, তাহলে ব্যাপারটা কেমন হতো? তাহলে কি মুসলমানরা বিবি খাদিজাকে সম্মান দিত, সম্মান করতো? হুম হুম হুম। করতো না। সেটাই। যে তাহলে তো তারাই তবে বলতো যে বিবি খাদিজা চরিত্রহীন বলতো। তাহলে একটা পুরুষ যদি সেই কাজটা করে হ্যাঁ হ্যাঁ তখন অবশ্যই। এক সিস্টেম, আবার একটা মেয়ে যদি এই কাজ করে তখন আরেক সিস্টেম। হ্যাঁ, মেয়েরা করতে পারবে না, মেয়েরা সেক্স করতে পারবে না, করলে তারা যৌন দাসী। আপনার যে পোস্টটা করেছিলেন ওইদিন প্রতিবাদ, এটা আমিও কয়েকটা জায়গায় প্রতিবাদ করেছি, কমেন্টস করেছি, যে একটা মেয়ে যখন একটা ছেলের কাছে হ্যারাসমেন্ট হচ্ছে, তার হুম, কাছে বাঁচার জন্য মানুষের কাছে হেল্প চাচ্ছে, তখনই বলা হচ্ছে সে তো যৌন দাসী। তার মানে যৌন দাসী হোক সে, তারপরও তার অধিকার আছে, সে কার হুম, সঙ্গে যাবে কার সঙ্গে যাবে না, এটা তার কিন্তু অধিকার, রাইট আছে। হুম, তাকে যদি অবশ্যই। জোর করে করা হয় সে হোক যৌন দাসী, তারপরও সেটা অন্যায়। তার হ্যাঁ, তার হোক, তো একটা হ্যাঁ, শরীর। হ্যাঁ, আবার হোক সে দেখেন যৌনকর্মী বা কিছু হোক সে কিছু, একজন মানে হ্যাঁ প্রস্টিটিউশন পেশার সাথে জড়িত, তারপরেও তার মতামত নিতে হবে। হ্যাঁ অবশ্যই। এখন আবার দেখেন যে বাংলাদেশের যেসব পুরুষরা ইহুদি মার্ডার গল্প বলে বউদেরকে প্রতিনিয়ত বউদেরকে ইউজ করতেছে, মিথ্যা কথা বলে। ধর তার ওয়াইফ অসুস্থ, সে সময় তার যাওয়াটা ঠিক না তার ওয়াইফের কাছে, সে তখন কি হুম, করে ইহুদি মারার একটা গল্প শোনায়, যে হ্যাঁ, তুমি হ্যাঁ, যদি আমাকে বাধা না দাও তাহলে কিন্তু তুমি ইহুদি মারার সওয়াব পাবে, এটা বলে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, বহু নারী ধর্ষিত হচ্ছে। হ্যাঁ, আমি এই ওয়াজ ইভেন শুনেছি। এমন কিছু মহিলা আছে,
হ্যাঁ, এমন কিছু মহিলা আছে যারা পরের বাড়ি কাজ করে খাবার নিয়ে যায় তার সন্তানের জন্য, তার হাজবেন্ডের জন্য। তার হাজবেন্ড দেখা গেছে যে ধর রিক্সা চালায়, সে যা টাকা ইনকাম করে সে গাঁজা খায়, জুয়া খেলে শেষ করে ফেলে। এখন মেয়েটা তার সন্তানের দিকে তাকিয়ে সেই সংসারটা ছাড়তে পারছে না, সেই টেনে নিচ্ছে সংসারটা। হুম সেক্ষেত্রে তার ওয়াইফকে তার পরিপূর্ণ অধিকার দিতে পারছে না, সম্মান দিতে পারছে না, তাকে ভালোবাসতে পারতেছে না, তাকে ভালো রাখতে পারছে না। সেক্ষেত্রে যদি তার স্বামী, আমি এমন পরিবার নিজের চোখে দেখেছি, ওই পরিস্থিতিতে তার হাজবেন্ড তাকে মারতেছে, তাকে কেন সেই অধিকার দেওয়া হচ্ছে না? সে পুরুষ, সে স্বামী, তার পায়ের নিচে বেহেশত, তাকে সেই চাহিদা মেটানোর সুযোগ দিতে হবে। সে হুম যে সারাদিন খেটে খেটে ঘরে আসে এবং তার বেবিকে দেখাশোনা করে তার সংসার চালাচ্ছে, হুম হাজবেন্ড তার কামাই খাচ্ছে বসে বসে, হুম তার উপরেই সে টর্চার করতেছে। মানে কতটা অমানবিক হলে এই হাদিস ইউজ করে এবং মানুষের চোখ খুলে না যে এই পরিস্থিতিতে যে হাজবেন্ড বলে যে আমার পায়ের নিচে তোর বেশ, আমাকে রাত্রে ঘুমানোর সময় আমাকে জায়গা দিচ্ছিস না, আমাকে আমার হুম অধিকার থেকে বঞ্চিত করছিস, তুই কত পাপ করতেছিস, তোকে মারলে হুম আমার কোনো পাপ হবে না, হাদিসে আছে, কোরআনে আছে, আমি তোকে হুম শাসন হুম করতে পারবো। হুম ইভেন আমি নিজের কানে শুনেছি এমনও একটা হাদিস, আপনি শুনে অবাক হবেন, যে সন্তান যদি দুধ চায় মার কাছে এবং কান্নাকাটি করে মরেও যায়, সেই পরিস্থিতি হুম তার হাজবেন্ড যদি বলে যে আমাকে এখন সময় হ্যাঁ দিবা হ্যাঁ তোমার সন্তানের কাছে হ্যাঁ না যায়, এটাও হ্যাঁ তাকে হ্যাঁ মানতে হবে। মানে কতটা নিষ্ঠুর এবং কতটা এমনকি অমানবিক, কতটা এমনকি মানে জঘন্য উটের নিয়ম পিঠেও যদি এগুলা। এমনকি উটের পিঠেও যদি থাকে, উটের পিঠেও চড়া অবস্থাতেও যদি স্বামী চায় তখনও স্ত্রীর সেটা দিতে হবে। এই হাদিসও আছে। হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসগুলা আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি যেটা খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে আমার, মেয়েদেরকে আমি বুঝাতে পারি না। অনেক মেয়ে আছে হাজার হাজার যারা নিজেরা ধর্ষিত হয়। আপনি এটা মানেন বা না মানেন, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তারা হাজবেন্ড যা বলতেছে তাই করতেছে। তারা ভাবতেছে যে আমি হাউস ওয়াইফ হয়ে থাকলে, পর্দার ভিতরে থাকলে আমি অনেক সম্মান পাবো, আমি যদি প্রতিবাদ করি আমাকে নাজেহাল করবে, আমি অসম্মানিত হবো। আরে তুই যে অসম্মানিত হবি, তুই তো এর চেয়ে বেশি অসম্মানিত ঘরে পড়ে হচ্ছিস, ধর্ষিত হচ্ছিস প্রতিদিন। হুম হাজবেন্ডের কাছে তার অধিকার পাচ্ছে না, সে মুখ খুলে বলতে পারে না যে আমি আজকে শপিং এ যাব, বা আমি ঘুরতে যাবো, বা আমি আমার বাবার বাড়িতে যাব, সে বলতে পারছে না, তার সে অধিকার থেকে সে বঞ্চিত। কিন্তু সে যখন লক্ষ্মী হয়ে তার হাজবেন্ডের কথা মতো বোরকা পরে ঘরে হাত পায়ে মোজা পরে বসে থাকে, ঘরে ঠিক মতো দাসীর মতো কাজ করতে পারে, দেন তার হাজবেন্ড খুব প্রশংসা করবে। এবং এর বাইরে যদি যায় তাহলে সে অনেক খারাপ, বদনাম করে। সেই ভয়ে বহু নারী চুপ করে আছে, মুখ বুজে সহ্য করে। কেন সহ্য হ্যাঁ করে এবং ওরা? তাদেরও তো দুইটা হাত পা আছে, তাদেরও তো চোখ আছে, কান আছে, মুখ আছে, খেটে খাওয়ার শক্তি আছে। এরা চায় কি জানেন? আমি ঘরে থাকবো, আমার হাজবেন্ড যখন আসবে আমাকে যেন ইউজ করতে পারে, আমাকে হুম যেভাবে চায় সেভাবে যেন আমারে পায়। সেই চিন্তা করে তারা রেডি থাকে, অলরেডি সবসময় রেডি থাকে যে আমাকে আমার জামাই এসে নির্যাতন করুক, আমাকে ধর্ষণ করুক, এটা আমার জামাইয়ের জন্য, আমার জন্য এটা মানে পুণ্যের ব্যাপার, এটা সওয়াবের ব্যাপার, তারা এটা হুম মনে করে। হ্যাঁ এখন এটাও সেই সাথে এটাও সত্য যে আহ, মেয়েরা বিশেষ করে বাংলাদেশের মেয়েরা একটা অনিশ্চয়তায় ভোগে। তাদের তো আসলে বেশিরভাগ মেয়েকেই তো পড়ালেখা বেশি করতে দেওয়া হয় না। তখন তারা হ্যাঁ, যদি স্বামী থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গেলে তখন তাদের কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, এটা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা আগাবে। এই কারণেও মানে কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারি নাই মেয়েদের জন্য সেভাবে, এবং মেয়েরা যে স্বাবলম্বী হবে সেইটাও আমরা তৈরি করতে পারি নাই। এই কারণেই একটা মনস্তাত্ত্বিক ভাবেই তারা একটা মানে ঝামেলার ভিতরে থাকে যে আমরা যদি স্বামী যদি আমাকে তালাক দেয় তখন আমাদের কি হবে। রাইট, রাইট। আমি আপনার কথা এই জায়গায় আমি যে মূল পয়েন্টে আসতে চাচ্ছি সেটা আমি ভুলে যাচ্ছিলাম। আমার বোনও কিন্তু আমাকে সেই কোশ্চেনটা করেছে যে আপু আমি যদি এখন ওদের বিরুদ্ধে মামলা করতে যাই, ইভেন আমি কিন্তু পুলিশের কাছে ফোনও করেছি যে আমার বোনটাকে ছোট বিয়ে দিয়ে এখন সবাই ওর অধিকার থেকে বঞ্চিত করতেছে, তাকে একটা বেবি ধরায় দিছে। ইভেন তার এখনো বিয়ের বয়স হয় নাই, এখনো বিয়ের বয়স হয় নাই, সে পরিপূর্ণতা মেচুরিটি আসলে তাকে বিয়ে দিচ্ছে। পুলিশ বলতেছে আমরা কি আসবো না আসবো না, আমার বোনকে ফোন দিচ্ছে। এখন আমার বোন আমাকে হুম বললো আপা যাবো কোথায়, আমি যদি এখন পুলিশ এসে চা বিস্কিট হুম খাওয়া টাকা টোকা দিয়ে বিদায় করে দিবে, বলবে আর হবে না, পারিবারিক সমস্যা আমরা সমাধান করে নেবো, দেন হুম আবার 2 দিন পরে আমাকে এরকম টর্চার করবে, পরে আমি কোথায় হুম যাব, তুই হুম কি আমার দায়িত্ব নিবি? তো সেটাই। আমি কিন্তু থেমে গেছি এই চিন্তাটা করে যে সে যাবে কোথায়, ওদের সাথে কিন্তু ওর থাকতে হবে। তো ওইভাবে থাকতে গেলে দেখা গেছে ওর এগুলো দিনরাত টর্চার, মানসিক টর্চার, ঘৃণা দিয়ে কথাবার্তা, অপমানজনক কথাবার্তা, এগুলা ওর শুনতে হচ্ছে বাধ্য হয়ে। হুম আমি আমরা এই কিছু সমস্যাটা করতে বুঝতে পারছি না। পেরেছি। আর বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে যদি এই আইনের নিয়ম থাকতো যে যারা নির্যাতিত হচ্ছে নারীরা তাদেরকে এমন একটা সেফ জোন যে তারা পরিবারে থাকবে, কিন্তু পরিবারে কেউ তাকে এমন কোনো খারাপ বা কটূক্তি করতে পারবে না, করলে তার একটা জরিমানা হবে বা একটা শাস্তি হবে, এই ধরনের আইন যদি করা হতো তাহলে ঘরেই মানুষ সেফ থাকতো। হুম আমি আপনার কথাটা একেবারেই বুঝতে পেরেছি, কিন্তু এটাও একটা মানে জটিল সমস্যা। কিন্তু এটা এখানে আসলে কি করা আমাদের যায়। বাংলাদেশের মানুষ হ্যাঁ, পারিবারিক আইনে মামলা করুক আর পাশের বাড়িতে মামলা করুক, মামলা করলে বাদী পালায় থাকতে হবে, তাকে মেরে ফেলবে সেই ভয়। হুম এটা হুম কিন্তু 100% সত্যি কথা। হুম
এই জন্যই মেয়েদের শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি। এবং আপনার বোনকে আপনি বলেন যে যেভাবেই হোক, প্রয়োজন হলে স্বামীকে বুঝিয়ে বা স্বামীকে রাজি করিয়ে যেভাবেই হোক পড়ালেখাটা যেন উনি চালিয়ে যান। এবং একবার যদি উনি পড়ালেখাটা শেষ করতে আমি পারেন, হুম, তাহলে আমার হ্যাঁ মনে হয় ওনার আর পেছনের দিকে তাকাতে হবে না বা কারো উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে না। তখন আর ওনার এরকম হ্যাঁ ভাবতে হবে না যে আহ, আহ, আমাকে বের করে দিলে আমি কই যাব বা আমার ভবিষ্যৎ কি হবে, এগুলো ভাবতে হবে না। তিনি নিজেই তার পরিবারকে চালাতে পারবেন। আর একটা মেয়ে যখন ইনকাম করবে, আমি টাকা আমি ইনকাম করবে, হ্যাঁ তখন দেখবেন পরিবারের অন্যদের আমি চেহারাই চেঞ্জ হয়ে যাবে। একটা মেয়ে যখন ইনকাম করে তখন রাইট রাইট কিন্তু বেশি টাকা ইনকাম করে, যখন একটা মেয়ে দেখা গেল যে স্বামীর চাইতে অনেক বেশি টাকা ইনকাম করে একটা মেয়ে, তখন কিন্তু অন্য পরিবারের অন্য সদস্যদের বাধ্য হতে হয় যে একটু নরম সুরে তার সাথে একটু কথা বলি। না হলে যদি তার, কারণ সেই তো হ্যাঁ সবচেয়ে বেশি টাকাটা ইনকাম করছে, তখন কিন্তু তাদের গলার স্বরটা হুম একটু হুম আস্তে আস্তে নরম হতে থাকবে। হুম হুম আমি আমার বোনকে বলছি এনি হাও তোকে ভর্তি হতে হবে, দেন যদি কেউ খরচ না দেয় আমি দিব, তুই আগে ভর্তি হ, ভর্তি হতে টাকা লাগে সেটাও আমি দিব, তুই আগে ভর্তি হ। আমি জীবনে অনেক কষ্ট করে পড়াশোনা করছি, আমারটা আমার বোন দেখছে, সবসময় ফিল করতো, কান্নাও করতো আমার বোন। মাঝে মধ্যে আমার মা টর্চার কারণে আমার বাবাকে অগোচরে বলতো যে আব্বু আমার না আপুর অনেক কষ্ট দিচ্ছে, পড়তে দেয় না। আমি প্রায় বই নিয়ে বসলে আমাকে পড়তে দিত না, আমার সাথে ঝগড়া করতো, আমি ঘরে দরজা বন্ধ করে পড়তাম। আমার খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করতে হচ্ছে, আমি মানে বুঝাতে পারবো না, পালায় আচ্ছা। পালায় যে আমাকে পড়াশোনা করতে, ভর্তি হয়েছি চুরি করে করে, ঢাকায় আসছি খুব গোপনে, এসে ঢাকায় এমবিএ ভর্তি হলাম, পড়াশোনা হলো, সবকিছু আমার নিজের কর্মস্থল থেকে আমার নিজেকে খরচ জোগাড় করতে হয়েছে। তো আমার লাইফের যে স্ট্রাগলটা আমার বোন এটা দেখেছে। ইভেন আমার এলাকারও কিছু মেয়েরা আছে যারা বলে যে আপুর লাইফের যে ফাইটিং যে স্ট্রাগলটা করেছে, এরকম 8-10টা মেয়ে কেউ করতে পারে না, এত সাহস পায় না, কিন্তু আমাদের উচিত ওনার মতো এত সাহসী হওয়া, যে আমরা হুম। কারোর উপর নির্ভরশীল না হয়ে আমরা নিজেরা কিছু করার চেষ্টা করব। তো আমি অনেক, আমার ধরেন কাজিন আছে বা মেয়ে কাজিন, মামাতো চাচাতো খালাতো, ওদেরকে প্রায় আমি বলতাম যে তোমরা নিজেকে সুন্দর করে রাখো না কেন। দেখা গেছে আমার চেয়ে কম এজের একটা মেয়ে, সে আমার হুম। চেয়েও বুড়া লাগতেছে আমার পাশে দাঁড়ালে, আমাকে বলে হ্যাঁ, তুমি কি হ্যাঁ। ওর ছোট? তো আমি বলি তোদের তো এজ ওরকম হয় না, আমি কোলে নিয়ে তোদেরকে লালন পালন করছি, আদর করছি, তোরা আমাদের চেয়ে বুড়া হয়ে গেছিস কেন? কই কি করবো, সাইজা গুজা থেকে ইয়াং থেকে লাভ কি, কে দেখবো আম করে। আমি বললাম যে সুস্থতা এবং সুন্দর এটা হচ্ছে নিজের সম্পদ, আমার নিজের পাওয়ার, হুম। আমার হুম। ব্যক্তিত্ব, আমার সৌন্দর্য, আমার এবিলিটি সম্পূর্ণটা আমার নিজে। আমি এখন বাসা থেকে বের হয়ে যদি ঢাকা গিয়ে রাস্তা হারাই ফেলি, আমি আমার হুম। বুদ্ধি দিয়ে রাস্তাটা বের করতে পারি, তাহলে ভাবতে হবে যে আমার মেধা আমাকে বন্ধুর মতো কাজ করছে, আমার পাশে দাঁড়াইছে পাওয়ার হয়ে। আর যদি আমি না পেরে আরেকজনের কাছে হেল্প চাই, সে আমাকে ভুল পথ দেখাইতে পারে, সে আমাকে বিপদে ফেলতে পারে। তো তার চেয়ে ভালো না নিজের অ্যাবিলিটি, নিজের মানসিক ভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমাদের ওইভাবে চলা। আমি হুম। এভাবে মানুষকে বুঝাতাম, কিন্তু সব ভাষার অর্থ সবাই বুঝতো না অনেক সময়। বলতো যে আমাদের জামাই নাই, দেখবে কে, বা জামাই দূরে, বা জামাই পছন্দ করে না। তো হাজবেন্ডের দোহাই দেয় সবাই। আমার আমার ভালো লাগে না এগুলা, যে কেন হাজবেন্ড দেখবে বলে আমাকে সাজতে হবে, বা কেউ দেখলে পাপ হবে সেজন্য আমি সাজতে পারবো না। সাজা তো শুধু এই না যে আমি কালারফুল কিছু একটা ইউজ করলাম, সেটা আমার সাজসজ্জা। আমি হুম। চুলে একটু শ্যাম্পু করলাম, আমার শরীরে একটু লোশন ইউজ করলাম, আমি একটু হুম। সুস্থ থাকবো, আমার স্কিনটা ভালো থাকবে, এইটুকু যদি কেউ সচেতন না থাকে, তাহলে তার হাজবেন্ড যদি নেক্সট একটা বিয়ে করে ফেলে, তখন বলে আমার হাজবেন্ড ভালো না, চরিত্র খারাপ, বিয়ে করে ফেলছে। অনেকটা কিন্তু নারীর উপর ডিপেন্ড করে যে আমার হ্যাঁ, হাজবেন্ড হ্যাঁ। কি পছন্দ করে, ও কেমন মেয়ে, আমি ওর মতো ওর পছন্দের মতো করে থাকি না কেন। এটা অনেক মেয়েরাই করে না। ইভেন আপনার যে যে বাচ্চাদের যে ধর্ষণটা হয়, এটার উপর কিন্তু আমি অনেক গবেষণা করে অনেক কিছু থিঙ্ক করে আমি কিছু রেজাল্ট পেয়েছি। আচ্ছা। অনেক মায়েরাই করে কি, তাদেরকে কিছু চকলেট দিলে, তাদেরকে কিছু ধরেন তারা লোভনীয় কোনো খাবার আছে বা লোভনীয় কোনো জিনিস আছে, যেটা পাশের বাড়ির কেউ বা তাদের দেবর বা তাদের হুম। ঘনিষ্ঠ রিলেটেড কেউ যদি ওদেরকে গিফট করে, হুম। তাহলে তারা উন্মাদ হয়ে যায়, তার প্রতি একটা অন্ধবিশ্বাস চলে আসে। হুম। হুম। তো তখন তাকে কি করে, তার বেবিটা অনায়াসে ওকে চোখ বন্ধ করে দিয়ে দেয়, নিয়ে যাও বাবা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও হ্যাঁ, ভাই। হ্যাঁ। তো ওকে নিয়ে ঘুরে আসো, এটা সেটা, বাচ্চাকে প্রেশার ক্রিয়েট করে, চাচুর সাথে যাও 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 যাও, মামার সাথে যাও। হুম। বাচ্চা যেতে চায় না। তো সেক্ষেত্রে দেখা যায় না, নেওয়ার পরে সে বাচ্চাটাকে কি করলো, কোথায় নিল, কোথায় হুম। নিয়ে তার কাপড় খুললো, বা তাকে কিছু করছে কিনা, তার সেন্সে কিন্তু এটা কাজ করে না। এবং হুম। এই মায়ের কারণে চোখে চোখে বাচ্চাকে রাখে না। ইভেন দেখা যায় বাচ্চাকে ভালো পোশাক পরাচ্ছে না, ধরেন যে প্যান্ট পরায় না। অনেক সময় গ্রামের মহিলারা যাদের বাচ্চা অনেক এরকম হচ্ছে, অনেক নিউজে কিন্তু বেশিরভাগ গ্রামে হচ্ছে, তাদের হুম। বাচ্চাদেরকে কখনো সচেতন ভাবে প্যান্ট পরায় না। অনেক মহিলা আছে পুরুষদের সামনে ঘুরে ঘুরে ঘুরে। তো এটা মানে তা ওইটা না যে সে পর্দা করে থাকতে হবে, বুরকা পরে হুম। থাকতে হুম। হবে, সংযত হুম। থাকবে, শালীন থাকবে। হুম। তার একটা বাইরে 10টা পুরুষের সামনে সে বাচ্চাকে কেন ন্যাংটো করে রাখবে? তার বাচ্চা হোক না ছোট, মানুষের হুম। একটা চোখ আছে, মাইন্ড আছে, একটা মানুষের ভিতরে অনেকগুলো ব্যক্তিত্ব আছে।
একটা ভালো, একটা খারাপ, একটা হিংসুটে, আর একটা খুব ডিমান্ডেবল, একটা অভিমানী, অনেক অনেক পার্সোনালিটি। কখন কারটা জেগে ওঠে এটা কেউ বলতে পারে না। এবং হুম আত্মসংযমী মানুষের সংখ্যা খুবই কম সমাজে, আমাদের সমাজে মনে হয় 2% আছে আত্মসংযমী। আর 98%ই দেখবেন যে এক এক রকম ভালো, এক এক রকম মন্দ। এই ধরন থেকে আমরা কিন্তু বের হতে পারবো না, কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। তো আমাদের দেশে এই ধরনের সচেতনতার অভাব বলে এই শিশুরা নির্যাতিত হচ্ছে। ইভেন আপনার এই যে গৃহকর্মী বাচ্চাদেরকে যে বাসায় নির্যাতন করতেছে, অনেক হুম মায়েরাই হুম জারজ বাচ্চা মনে করে ওর বাবা বিয়ের পরও চলে গেলে ওটাকে জারজই মনে করে, বিয়ের পর যে পেটে রেখে চলে যায় সে মা নিজেই তার সন্তানকে জারজ মনে করে। হাজার হাজার আছে বাংলাদেশে। হুম তাদের সন্তান একটু বড় না হতে পরের বাড়িতে কাজের জন্য দিয়ে দেয়, সে মেয়েটাকে সে তো নিজের ঘরে রেখেও একটা কাজ করাতে পারে, যে আমার ঘরে থেকে একটা কাজ করে সে উন্নতি করলো, আমি একটা কাজে আমরা দুই মা মেয়ে মিলে একটা কাজ করি। সেটা না করে তাকে গৃহকর্মী হিসেবে অন্য বাসায় দিয়ে দিচ্ছে টাকার লোভে, আর তার খবর নেয় না। তখন কি করে ওই মেয়েদেরকে মন মতো নির্যাতন করে। আর কিছু মানুষ আছে যে যারা মানুষ দেরকে নিয়ে প্লে করতে পছন্দ করে, খেলতে পছন্দ করে, মজা পায়, বাচ্চাদেরকে টর্চার করে। তারা হুম দেখে অনেক ফিল করে যে আমি অনেক বড় কিছু, আমার মতো বড় কেউ নাই। হুম হ্যাঁ, তো এই ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করে। তার মানে এটা না যে আমার বাচ্চা আরেকজনকে আমি দিয়ে দিব কেন। এটা তো ওই মহিলা যে মারছে তার চেয়ে বেশি ক্ষতি তো তার নিজের মা করছে গর্ভধারিণী, তার চেয়ে বেশি মানে নিষ্ঠুরতা করছে। এত ছোট ছোট বাচ্চা পরের বাড়িতে দিয়ে দেয়, তারপরে নির্যাতন করে, মেরে ফেলে, ছেঁকা দেয়। আরে মানুষ নিজে মানুষ হতে হবে। প্রত্যেকটা ঘরের ভিতরে স্বাধীনতা নাই, ঘরের ভিতরে কোনো ভালোবাসা নাই, ঘরের মধ্যে মানবতা নাই, আমরা সমাজ কিভাবে বদলাবো? আমাদের তো আগে নিজে ঘর ঠিক করতে হবে। হুম আমি আপনার এরকম একটা লেখা লিখছিলাম কবিতার মধ্যে, হুম যে স্বাধীনতা আমরা খুঁজি কোথায়? ওই বনে রনে বনে জঙ্গলে রাস্তাঘাটে, তারপরে সংসদে গিয়ে স্বাধীনতার যুদ্ধ করি। স্বাধীনতা তো আমার ঘরেই নাই। আমি ইভেন আমি নিজেও যদি সব কথা বলতে যাই আমার ঘরের মধ্যে আমাকে মারা শুরু করবে। আচ্ছা মন খুলে কথাই বলতে পারবো না। আচ্ছা বাক স্বাধীনতা নেই। আচ্ছা কবিতাটা আপনি আমাকে পাঠিয়ে দিন, তাহলে আপনি যেটা লিখেছেন সেটা আমাকে পাঠিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দিব। আমি পড়ে একটা দেখবো। আমি আমি পাঠিয়েছিলাম আপনাকে, সেটা হচ্ছে হ্যাঁ, একটা মেসেঞ্জারে পাঠিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার ওই যে নারীর অধিকার নিয়ে, ভালো আমায় ভালোবেসো না। আচ্ছা, আমি আসলে অনেক মেসেজ আসার কারণে আমি মেসেজ ইনবক্স খুবই কম চেক করতে পারি। তারপরে আমি আপনার ইয়াটা আমি পড়ে দেখবো, আপনি আগে যেটা পাঠিয়েছিলেন সেটা একটু পড়ে দেখবো আবার বের করে। কারণ আমার হ্যাঁ, আমি এখানে ওই আমার ওইটা অনেক, আমি ফেসবুকে আসলে ইন্ডিয়াতে আমি বিশ্ব বিশ্ব ফেসবুকে সাহিত্য আসলে কবিতা অনুষ্ঠানে আমি ওই কবিতাটা পড়েছিলাম। আমার এই কবিতাটা অনেক প্রশংসিত হয়েছে এবং সবাই 2 মিনিট নীরবতা পালন করেছিল কবিতাটা পড়ে। এটা নারীর অধিকার নিয়ে আচ্ছা, খুবই মানে আপনাকে আপনাকে হার্টে লাগার মতো একটা কবিতা। আপনাকে খুব অনেক অভিনন্দন যে আপনি লেখালেখি করছেন এখন, এবং আপনি যে নারীর অধিকার নিয়ে সচেতন আমি আগে হচ্ছেন। থেকেই মানবতা নিয়ে, স্বাধীনতা নিয়ে, মানবতার অপোজিট সাইড, পজিটিভ সাইড, নারীর অধিকার নিয়ে এবং অন্তঃসত্ত্বা নিয়ে একটা কবিতা আছে আমার। সেখানে এরকম আমার বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা দেখলাম যে একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছে। প্রেগনেন্ট হওয়ার পরে সে তার বয়ফ্রেন্ডকে বললো যে আমার তো বেবি হয়েছে, আমি আমার চাচার বাসায় চলে যাই, যেহেতু ফ্যামিলি জানলে মান সম্মান থাকবে না। তো সেখানে গিয়ে আমরা বিয়েটা করে ফেলি। মেয়েটা তার চাচার বাসায় চলে আসলো, তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে নিয়ে আসলো। এটা বহু বছর আগের ঘটনা। তো নিয়ে আসার পরে তার কাছে সে মেহেদি পরে বউ সেজে চলে গেছে যে আমাকে বিয়ে করো, আমার পেটে তোমার সন্তান আছে। সেই হুম ছেলে তাকে বিয়ে করলো না, বললো যে এটা আমার সন্তান না, কার না কার বাচ্চা তুমি নিয়ে আসছো আমার কাছে, যাও এখান থেকে। এরকম ওকে মানে খুবই তিরস্কার করছে। করার পর সে মেয়েটা ওই দিনই গলায় দড়ি দিছে, ফাঁস নিয়ে মারা গেছে। ওই মেয়েটাকে নিয়ে আমি একটা কবিতা লিখছি। এই কবিতা আমি নিজেও পড়তে পারি, আমার কান্না চলে আসে। তো মানে আমার আমার হৃদয় থেকে লেখা, আমার সমস্ত লেখা। আমি একদিন আমি চাই যে এমন যেমন আমি বিশ্ব কবিতা অনুষ্ঠানে গিয়ে আমি ওই কবিতাটা আবৃত্তি করেছি, যেটা ওইটাও আমার হৃদয়ে মানে দাগ কাটে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কাটে। ওই অন্তঃসত্ত্বা কবিতাটাও আমি একটা ওরকম প্রোগ্রামে আমি আবৃত্তি করব। ইভেন আচ্ছা, আরেকটা আপনি নারী তাহলে একটা কবিতা বই বের করে লিখেছি ফেলতে যেটার পারেন, মধ্যে বই বের করে ফেলতে পারেন, একটা কবিতার উম বই। হ্যাঁ, আমার অসংখ্য কবিতা আছে এরকম নারীবাদী কবিতা, আমি বই বের আচ্ছা করবো ইনশাল্লাহ সামনে। আচ্ছা আচ্ছা তো যদি বই সবচেয়ে বের বড় কথা করতে হচ্ছে আমি আমি চাই। বই বের করতে যদি হুম, কোনো সহযোগিতা দরকার হয় তাহলে আমাকে আমাকে ইনবক্সে জানিয়েন, আমি দেখি কোনো কাউকে বলতে পারি কিনা। হ্যাঁ শিওর, আমি আমি জানাবো। আর এমনি তো আমার অনেক প্রকাশনা আছে, আপনি জানলে খুশি হবেন যে পলাশ প্রকাশনী, কবি আচ্ছা আচ্ছা জসিমউদ্দিনের ছেলে উনি ওটা চালাচ্ছে। আচ্ছা উনি আচ্ছা আমাকে খুবই আদর করে, খুবই স্নেহ করে। আচ্ছা তাহলে ওনার তো বই খুবই ভালো মেলাতে হলো। আমি বই বিক্রি করতে গিয়েছিলাম। তো উনি আচ্ছা আমাকে প্রায়ই বলে যে শ্রুতি তোমার বই দাও না কেন, বই বের করি, তোমার লেখা তো অনেক ভালো হয়। আমার কিন্তু এমনি বড়রা সিনিয়ররা অনেক পছন্দ করে আমার লেখা। আর হুম বিভিন্ন পত্র পত্রিকা অনলাইনে বের হয়েছে আমার অনেক লেখা, আচ্ছা আচ্ছা ভবিষ্যতেও দেখতে পারবেন। আচ্ছা তা আমি লিখে আপনাকে যাব, কিন্তু আমি না আসলে মুক্ত মনে লিখতে পারতেছি না। মুক্ত মনে যেটা লিখবো, যে লেখাগুলো মানুষে পজিটিভলি নিবে। আপনি জানলে অবাক হবেন যে আমি 10 বছর আগেই নারী কবিতা লিখেছি, তাও আপনার 20 মিনিট লাগে আবৃত্তি করতে, বিশাল বড়। এটার মধ্যে আচ্ছা পূর্ণ নারীর জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত একদম পুরুষ সমাজ সংসার, ধর্ম বর্ণ এবং আপনার নারী থেকে নারীর যে এটা 2 লাইন আমি আমি পোস্ট দিয়েছি নাস্তিক.com এর মধ্যে, 2-3 লাইন আমি আচ্ছা লিখেছি আচ্ছা যে আচ্ছা নারী তোমার কত রূপ,
কখনো মা, কখনো বৌমা। আমি এটা 2-4 লাইন লিখেছি, পোস্ট করেছি। তো ওই আচ্ছা কবিতাটা আমি আমার পত্রিকাতে নিউজ পত্রিকাতে বের করতে গিয়েছিলাম, সাহিত্য পাতা, আমাদের মানে ডিস্ট্রিক্টের একটা স্থানীয় পত্রিকায়। উনি হুম আমার 50টা কবিতা বের করেছেন আরো 10 বছর আচ্ছা আগে। জনপ্রিয় হয়েছে ওনার আচ্ছা পত্রিকা আমার কবিতার জন্য। আচ্ছা আচ্ছা নেক্সট উনি যখন নারী কবিতাটা ওনার হাতে দিলাম, উনি মুখটা কালো করে ফেলছে প্রথম পড়েই। বলে কি, আপনি এত পুরুষ নিয়ে বিদ্বেষী কথাবার্তা লিখছেন, এখন এটা আমি ছাপালে সবাই আপনারে সবাই আমার বিরুদ্ধে খেপে যাবে, পুরুষরা, সমাজ, আমি পারবো না। ওনার হাত কাঁপতেছে। আমি বললাম, ভাই আপনি পুরোটা পড়ে দেখেন, পিছনে যান, পিছনে নারীদেরকে নিয়ে আমি লিখছি। নারীরাও নারীদের অধিকার দেয় না, যেমন যা হয়ে যাকে দেখতে পারে না, শাশুড়ি ছেলের বউকে অধিকার দেয় না, ননদ ভাবিকে দেখতে পারে না। সংসারে তো এমন অসংখ্য বিশৃঙ্খলা আছে নারীদের হুম বিরুদ্ধে। তো হুম আমি তো শুধু পুরুষ নিয়ে লিখি নাই, সমাজ আচ্ছা। লিখছি, না সংসার আপনি লিখছি। মানে এবং পুরুষ এবং পুরুষতন্ত্র তো আসলে আলাদা বিষয়, ভিন্ন বিষয়। পুরুষ হচ্ছে ব্যক্তি আর হ্যাঁ, পুরুষতন্ত্র হচ্ছে একটা মানসিকতা। এই পুরুষতান্ত্রিক মানসিকতায় নারীরাও আক্রান্ত হতে পারে। নারীদের মধ্যেও এই পুরুষতান্ত্রিক মানসিকতা থাকতে পারে। পুরুষতান্ত্রিক মানসিকতা মানে হচ্ছে পুরুষরা শ্রেষ্ঠ এবং নারীরা পুরুষের চেয়ে অধম, এই ধারণাটা থাকা। এখন এই হ্যাঁ, ধারণাটা হ্যাঁ, আমাদের আমাদের মানে সমাজের অনেক নারীরা মেয়ের হচ্ছে মধ্যেও এই দাসী। ধারণাটা আছে। হ্যাঁ, আমাদের সমাজের অনেক মেয়ের মধ্যে এই ধারণাটা আছে যে পুরুষরা হচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে, আপনি যদি দেখাতে না চান তাহলে দেখিয়েন না আপনাকে। হুম, 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 মানে হুম। বলতে যা মানে সরি। এই এই ধারণাটা অনেক নারীর মধ্যেও আছে, যেটা হচ্ছে আরো ভয়ঙ্কর ব্যাপার। পুরুষদের মধ্যে স্বাভাবিকভাবে থাকে, অনেক পুরুষের মধ্যে থাকে, সেটা এক কথা, আর কিন্তু সেই যখন নারীর তুলনায় মধ্যে। কিন্তু পুরুষরা অনেক ভালো। সেই তুলনায় আমি আমি নিজে বাস্তবে পেয়েছি, পুরুষরা অনেক ভালো সেই নারীর দিক থেকে। একটা মেয়ে যদি একটা মেয়েকে টর্চার করে, পুরুষই প্রতিবাদ করে, তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কি করে এরকম টর্চার করতেছো। আমি কিন্তু হুম, সেদিক থেকে পুরুষদেরকে সাধুবাদ জানাই, একদম মানে 100% সাধুবাদ জানাই। কারণ অনেক পুরুষরা আছে যারা মেয়েদের পক্ষে। আজকে দেখেন, এই যে কিছুদিন আগে ঢাকায় একটা লোকের ধরছে, মারছে, যাই করছে, কিন্তু এটা কিন্তু নারীর পক্ষ হয়েই কিন্তু 10টা পুরুষ দাঁড়ায় গেছে। পুরুষের জন্য কিন্তু দাঁড়ায় নাই, নারীর জন্য দাঁড়াইছে। তো ভাবতে হবে সব পুরুষরা খারাপ না। কিছু অনেক পুরুষই আছে যারা নারীর অধিকার নিয়ে কথা বলে এবং নারীদেরকে সম্মান দিতে জানে। না হলে আপনি কেন আজকে নারীদের জন্য কথা বলে? আপনি তো একটা পুরুষ, আপনি তো আর নারী না, তাহলে আপনি কেন কথা বলতেছেন, তাই না? হ্যাঁ, কিন্তু তারপরে আমি আপনার মতো পুরুষতন্ত্রকে, এরকম অসংখ্য মানুষ আছে। হ্যাঁ আমি পুরুষতন্ত্রকে ঘৃণা করি, কিন্তু আমি তো মানে বায়োলজিক্যালি একজন পুরুষ। রাইট। আমি আপনার রোহিঙ্গাদের যখন ঘটনা ঘটছিল, তখন আমি কিছু কবিতা লিখছিলাম, অনলাইনে পোস্ট করছিলাম, তুমুল হুম, ভাইরাল হয়েছিল। সেখান থেকে ছোট একটা কবিতা আমি পড়ে শোনাতে পারি, ধর্মের আচ্ছা আচ্ছা ওপরে আর কি। আচ্ছা আচ্ছা, পরে শুনেন। ধর্মের ফেসাদ, আর কানে আজ, হায় এ কি হালচাল, চির সবুজের বুকে রক্তে কেন লাল, নাফ নদীতে কেন এত লাশের বান, আবেগের বোধ নয়, ক্রোধেই পড়েছে শান, হোলি খেলে রক্ত আর শুধু মাংসের পচা বস্তা, হায় রে মানুষ আমরা কতটা সস্তা, সরি, আচ্ছা। হায় রে মানুষ আমরা হয়েছি কতটা সস্তা, চোখে পানি, চোখে নিয়ে শুধু মৃত্যুর ভয়, তবুও সঙ্গে লয়, মৃত্যুর আলিঙ্গন, স্তব্ধতায়, অস্থিরতায় বয়, এক চোখা দানবে ধ্বংস করে মানবে, ইয়া উম্মতি বলে দেয় ধিক্কার, সব রেকর্ড ভেঙে নির্যাতিত হচ্ছে সব নেককার, বলছে লোকে চারপাশে পড়েছো কি ধর্মের ফেসাদে, আল্লাহ বলো, খোদা বলো আর পরমেশ্বর, একটাই তো স্রষ্টা সবার, যেহেতু তিনিই অবিনশ্বর, নারীতে শিশুতে আর যুবক পুরুষেতে সব মানুষ পড়েছে কেন আজ হায় ধর্মের ফেসাদেতে। হুম, খুবই চমৎকার হয়েছে, আমার খুবই ভালো লাগলো আপনার কবিতাটা। মানে আমি ধর্ম দিয়ে যুক্তি দেখালাম যে সব হুম ধর্মই তো, ধর্মের মানুষকে তো আল্লাহই, তোমাদের আল্লাহই সৃষ্টি করছে, একজনই সৃষ্টি, উনি তো অবিনশ্বর। তাহলে তোমরা কেন ধর্মের ফেসাদে পড়বা, কেন এই হুম, রক্তারক্তি? হ্যাঁ মানে আর আমি মোদ্দা আমি কথাটা জানি না হচ্ছে। কেন জানি আগে থেকে কোনো কিছুকে মিন, মানে কোনো ব্যক্তি বা কোনো ঈশ্বরকে মিন করে আমি কখনো কিছু লিখি নাই। আমি আচ্ছা নিরপেক্ষভাবে লিখছি সবসময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কথা, আপনার কবিতা খুবই ভালো লেগেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে আল্লাহ, ভগবান, ঈশ্বর যাদের কথা বলা হয়, এরা তো আসলে মুসলমান না। আল্লাহ তো, আমি একবার লিখেছিলাম, আল্লাহ কি মুসলমান? আল্লাহ কি একজন মুসলমান? আল্লাহ তো মুসলমান না। আল্লাহর তো কোনো আসলে ধর্ম নাই। হুম, আল্লাহ তো আসলে নিজেই একজন হুম, নাস্তিক। হুম, কারণ হচ্ছে আহ, হুম। আল্লাহ তো তার সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে হ্যাঁ, না। রাইট, 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 রাইট। আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো ছবি নেই, আল্লাহ এই, আল্লাহ সেই, মানে আল্লাহকে কোনো কিছু দিয়ে আঙুল দিয়ে তুলে দেখানো যাবে না যে এটা আল্লাহর একটা প্রতিকৃতি বা আল্লাহর একটা ছায়া, কোনো কিছু না, আল্লাহর একটা অলৌকিক কিছু, এই কিছু দেখানো যায় না। এবং আল্লাহর কোনো মানে কি বলবো, কোন যার কোনো আকৃতি নাই তার আবার ধর্ম থাকে কি করে? হুম যার কোনো আকার নাই, যার কোনো নির্দিষ্ট কোনো পয়েন্ট ভ্যালু নাই, তার ধর্ম থাকে কি করে? হুম তার তো একটা ভ্যালু থাকবে। হ্যাঁ,
আপনাকে অনিল হাসান, শ্রুতি হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য এবং আপনার কবিতাটা পড়ার জন্য। তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। হ্যাঁ, আপনি আমাকে বিদায় জানার শেষে আমি একটা রিকোয়েস্ট করব, আমি আরেকটা হ্যাঁ, কবিতা পড়ে শোনাতে চাই, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা কারণ আচ্ছা, এখানে অনেক মানুষ আছে, ওরা শুনবে, ওরা অনুপ্রাণিত হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। এটা আমি অনেক, এটা আমার অনেক ভাইরাল হয়েছে কবিতাটা, অনেক আচ্ছা দুই বাংলার সবাই বড় বড় কবিরা এটা শুনেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। আমাকে ছুবে না তুমি, মিথ্যেই আমাকে ভালোবাসার চাদরে জড়াবে না তুমি। আমি তো সেটাই চেয়েছিলাম, আমাকে খুব ঘৃণার অনলে খাড় করে রাখ করে দেবে। মন থেকে তাই চেয়েছিলাম, চাইবো না? তুমি আমাকে মিথ্যে বুনিয়াদে আটকাতে পারবে ভেবেছিলে? তোমার মিথ্যে অপশিল্পের মায়ায় আমি সব ভুলে যাব? চেয়েছিলে পৃথিবীর সব নারীর হয়ে যেন হুংকার করে গর্জে না উঠি? মিথ্যেই সংসারের স্বপ্ন দেখিয়ে দম্ভের শিকলে কশাঘাত করবে ভেবেছিলে? যেন আমার আওয়াজ কারো কাছে পৌঁছতে না পারে? পারোনি তো, তাই পিছনে পড়ে আমার দুশ্মনী করো, দুর্নাম করো। কিছু অজাত পুরুষের জন্য আমি জ্বলন্ত লাভা, আমি গিরিগুহ, আমি ধপ করেই জ্বলে উঠবো, উঠতেই যে হবে। শতাব্দীর পর শতাব্দী নবজাত শিশু থেকে নিজের মেয়েকেও ছাড়ছো না, তাদের রস তাদের রক্ত দিয়ে ভোগের জল। নারী তো স্রষ্টার অপার দানের এক মহিমা মাত্র। আমি শুনবো না কোনো কথা, আমি শুনবো না। যদি অধিকার দিতে পারো তাহলে হাত বাড়িয়ে দিও, আর যদি পিশাচ হয়ে লেপ্টে দিতে চাও, দূর হয়ে যাও। আমাকে ঘৃণা করো, খুব ঘৃণা করো। ভেবে নাও, তোমাদের জন্য আমি হিংস্র, আমি নিগৃহীত, আমি নিপীড়িত। কতবার জ্বলে জ্বলে উত্তপ্ত হয়ে পড়েছি আমি, তারপর তারপর আবার নতুন করে জ্বলেছি। তাই আমাকে ছুবে না তুমি, আমাকে ছুবে না তুমি। খুবই ভালো হয়েছে এখানেই শ্রুতি শেষ। হাসান। অসাধারণ লেগেছে। আমি আমি আসলে অনেক বছর কবিতাটা পড়ি না, কিন্তু আমার খুবই ভালো লেগেছে এই কবিতাটা। আমি এটা এই জন্য পড়লাম, যেসব নারীরা চিন্তা করে যে আমাদের স্বামীর কাছে আমরা ভুক্তভোগী হয়ে পড়ে থাকলে আমরা অনেক সোয়াব পাবো, সেটা না ভেবে তারা যেন এটা ভাবে যে যে আমাদের যারা অধিকার দিতে পারেন তাদের তো আমাদেরকে স্পর্শ করার অধিকার নেই। হুম। তারা আমাদেরকে কেন স্পর্শ করবে, কেন ভোগ করবে, কেন তাদের মতো দাসী বানিয়ে রাখবে, আমাদেরকে সম্মান দিতে পারবে না, ভোগ করবে কেন? হ্যাঁ, এই খুবই জিনিসটা ভালো যেন লেগেছে। মানে এটা থেকে অনেকে যেন মেসেজ হিসেবে যায় আর কি, সেজন্য আমি এটা পড়লাম। সরি, অনেক সময় নষ্ট করলাম। না না না, কোনো সমস্যা নেই। আপনার কবিতা খুবই ভালো লেগেছে এবং আপনাকে অভিনন্দন জানাই। এবং আপনি লেখালেখি চালিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইলো। আমি আশা করি আরো ভালো ভালো কবিতা লিখবেন, আরো ভালো ভালো আহ, গদ্য লিখবেন। আপনার জন্য অনেক শুভকামনা। অবশ্যই। আমি ভালো থাকবেন ভবিষ্যতে তাহলে। একটা গদ্য লিখবো চিন্তা করেছি। আচ্ছা। আপনার অবশিষ্ট ভ্রূণ, যারা বাচ্চা জারজ বলে নষ্ট করে ফেলে, আমার হ্যাঁ, এটা। অর্থে হচ্ছে বাচ্চা কখনো জারজ হয় না, বাচ্চারা হয় নিষ্পাপ। তারা পৃথিবীতে আসে কোন একটা নারী পুরুষের যুগলবন্দিতে, যদি হ্যাঁ, পাপ করে অবশ্যই। তারা করে, বাচ্চাকে কেন জারজ বলা হয় কেন? আমি এই মানে এই নেম প্লেটটা চেঞ্জ করতে চাই আমার গল্পের মাধ্যমে, আমি এটা লিখবো। খুবই খুবই চমৎকার আইডিয়া এবং আপনি লেখেন। আপনার আপনার চিন্তাও অসাধারণ এবং আপনার কবিতাও অসাধারণ। আর আপনি যদি আরো একটু আরো বেশি বেশি বই পড়ার পরে যদি আপনি লেখেন তাহলে আপনার আমার মনে হয় আরো আপনার লেখার ধারটা আরো বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভালো থাকবেন তাহলে। আজকে শুভরাত্রি তো ঠিক আপনাকে। আছে, আপনি অন্য বন্ধুদের সময় দেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বাই বাই। বাই। ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, ওনার যে কবিতা শুনলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং উনি যে আহ, অনেক যুদ্ধ করে এই পর্যন্ত এসেছেন, এটা একটা অসাধারণ বিষয়।